নমস্কার, উত্তরাঞ্চল টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি বাণী। আমাদের সঙ্গে মুখোমুখিতে এই মুহূর্তে একজন বিশেষ মানুষ রয়েছেন, তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। নমস্কার দাদা, উত্তরাঞ্চল টিভিতে আপনাকে একেবারেই। ছাত্র রাজনীতি থেকে কিন্তু রাজনীতিতে হাতেখড়ি, তারপর দুবারের বিধায়ক এবং এবারে তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী কোচবিহার লোকসভা কেন্দ্রের। বলা যেতে পারে দুই অপ্রতিরোধ্যের লড়াই, কেননা যেটা জানা গিয়েছে যে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তিনি কিন্তু কখনো হারেননি জীবনে, এবং অপোজিশনে যিনি রয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনিও কখনো হারেননি এই ভোটের লড়াইয়ে। তাই দুই অপ্রতিরোধ্যের লড়াই। দাদা, কিভাবে দেখছেন? নির্বাচন মানেই তো লড়াই। আমরা প্রথম থেকেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সমস্ত স্তরের বুথ থেকে জেলা লেভেল পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, এবং বিগত 5 বছর ধরে নিশীথ প্রামাণিক তিনি সাংসদ আছেন, মন্ত্রী আছেন, তিনি একা মানুষের জন্য কোনো দিন কোনো কাজ করেননি। এবং এমনকি করোনা মহামারীর সময় মানুষ লকডাউনে গৃহবন্দী ছিলেন, অনেক মানুষ বাইরে আটকা পড়েছিলেন, তাদেরকে ফিরিয়ে আনার জন্য তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তো স্বভাবতই এইসব কথাগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, এবং পাশাপাশি আমাদের রাজ্য সরকারের যা উন্নয়ন, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ধরনের বেনিফিট মানুষকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। এবং এছাড়া পরিকাঠামোগত শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকে যা উন্নয়ন আমরা কোচবিহার জেলায় করেছি এই বিগত 2011 পরের থেকে, সে অভূতপূর্ব সেই উন্নয়নগুলো মানুষের কাছে আমরা তুলে ধরছি। দাদা, আপনি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেদিন একটা ছবি ধরা পড়েছে যে সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসকে আপনি এক ফ্রেমে নিয়ে এসছেন, যেটা যদি আমি 19-এর লোকসভার কথা বলি সেই ছবি কিন্তু আমরা দেখতে পারিনি। তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কোন্দল সেটা কিন্তু বারবার ধরা পড়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা আপনার জন্য সম্ভব হয়েছে কি, বা কিভাবে সম্ভব হলো এটা এক ফ্রেমে? গোটা তৃণমূল কংগ্রেসের যে হেভি ওয়েট নেতৃত্ব তারা এক ফ্রেমে ছিলেন সেদিন। কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমি কোনো লবিবাজির মধ্যে কোনো দিনই ছিলাম না। আমি দলটাকে ভালোবেসে দলের জন্য জীবন বাজি রেখে আমি দলটা করি। স্বভাবতই সিনিয়র থেকে জুনিয়র সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নেতৃত্ব তারা আমাকে মন থেকে মেনে নিয়েছেন বলেই তারা এই আজকের এই নির্বাচনে সবাই আমার সঙ্গে আছেন। সেখানে আলাদা করে কেউ আমার বাইরে নেই। বারবার হেভিওয়েট প্রচার, একদিকে বিজেপির, একদিকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কোচবিহারে আপনার প্রচার করতে দেখা গিয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে হেভিওয়েট প্রার্থী মানে আপনার এগেনস্টে একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাঁড়িয়েছে জন্য কি এই বাড়তি নজর? না, সেটা নয়। আমাদের এমনি যেভাবে নির্বাচনী প্রচার করার কথা, যেহেতু ফার্স্ট ফেজে আমাদের 3টা হচ্ছে, তো স্বভাবতই আমাদের নেতৃত্বদের সময়টাও বেশি আছে, ধাপে ধাপে নির্বাচন হচ্ছে, আমরা সময়টাও বেশি পাচ্ছি, আর সেজন্যই এখানে আমাদের সভা হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি যে হেভিওয়েট কথাটা, এটা আমি বিশ্বাস করি না। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও হেরে গেছেন, এবং আমাদের এশিয়ার মুক্তিসূর্য যাকে শ্রীমতী প্রয়াত ইন্দিরা গান্ধীকে বলা হতো, তিনিও নির্বাচনে হেরে গেছেন। জনতা শেষ কথা বলে, কোনো নেতার ওয়েটের কোনো এখানে প্রশ্ন নেই। জনতা যার পাশে রায় দেয় সেই নেতা, সেই হেভিওয়েট। আপনাকে কি বিশেষভাবে রণকৌশল নির্ধারণ করতে দেখা গিয়েছে? মানে এর আগে আমরা দেখেছি যে সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন, রণনীতি নির্ধারিত হয়েছে এখানে। তো আপনাকে বাড়তি মানে কি বিশেষ বার্তা দিয়েছেন আপনাকে? সেটা তো স্বাভাবিক, যে কোনো যুদ্ধে নামতে গেলে তার আগে প্রস্তুতি এবং পরিকল্পনা থাকা দরকার। সেটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এবং আমরা কিভাবে আমাদের প্রতিপক্ষকে আমরা আটকাবো এবং তার প্রতিপক্ষকে আমরা আক্রমণাত্মক যে প্রচারগুলো যেগুলো আমরা যেভাবে করে আমরা সামনের সারিতে এগিয়ে যাবো, সেই নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সেটা স্বাভাবিক। প্রত্যেকটা লড়াইয়ে আগে পরিকল্পনা করতে হয়, পরিকল্পনাবিহীন কোনো লড়াই সফল হয় না।
কোচবিহার লোকসভা কেন্দ্রের বা বিধানসভা কেন্দ্রের রাজবংশী ভোট একটা কিন্তু বড় ফ্যাক্টর। বলা যায় যে রাজবংশী ভোট যেদিকে যাবে জয় সেদিকে নিশ্চিত। এবারের নির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে বংশীবদন বর্মন সরাসরি প্রচার করছেন, অন্যদিকে কিন্তু ভিন্ন ছবি ধরা পড়ছে। অনন্ত মহারাজ তিনি কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে সেভাবে তাকে পাওয়া যাচ্ছে না। কি মনে হচ্ছে রাজবংশী ভোট কতটা এক্সপেক্ট করছে? কারণ 2014 থেকে 2024 পর্যন্ত এই বিজেপি এবং বিজেপি সরকার রাজবংশীদের বিভিন্নভাবে প্রতারণা করেছে। তাদের কখনো আলাদা রাজ্য দেওয়ার কথা বলেছেন, কখনো কেন্দ্রীয় শাসিত অঞ্চল দেওয়ার কথা বলেছেন, এবং তাদেরকে রাজবংশী কালচারাল বোর্ড তৈরি করে দেওয়ার কথা বলেছেন। পঞ্চানন বর্মার নামে 250 কোটি টাকা দিয়ে তার স্মৃতিস্তম্ভ এবং তার মূর্তি বানানোর কথা বলেছেন, এবং সর্বোপরি কুচবিহার জেলার বেকার যুবক রাজবংশী যুবকদের জন্য নারায়ণী রেজিমেন্ট করে তাদের চাকরি দেওয়ার কথা বলেছেন। এই যে বিষয়গুলো বারবার করে তারা রাজবংশীদের প্রভাবিত করেছেন, রাজবংশীরা সেই একটা প্রতিশ্রুতি তাদের পূরণ করেনি বিজেপি বলেই তারা এবার বুঝতে পেরেছেন যে বিজেপি তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তাদের স্বার্থসিদ্ধি করেছেন। সেজন্য বিজেপি সঙ্গে আর তারা নেই, এবং তারা সরাসরি বংশীবদন বর্মন আমাদেরকে সমর্থন করেছেন। এবং আরও রাজবংশী সমাজের সাধারণ মানুষ যারা অনন্ত মহারাজের সঙ্গে আছেন, তারাও আমাদেরকে নৈতিক সমর্থন দিচ্ছেন। এটা আমাদের ক্ষেত্রে একটা বাড়তি পাওয়া। দাদা, আপনি এটাকে কিভাবে মানে কি বলেন এই বিষয়ে যে রাজবংশী যে জাতি রয়েছে তাদের বরাবর মূলত এটা যখন বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই এটা দেখা যায় যে তাদের একটা দাবি ওঠে আলাদা রাজ্যের। এটা কি রাজবংশী মানুষেরা এটা কি ভেতর থেকে এটা ডিমান্ড রয়েছে কি? আপনি তো সেটা রাজবংশীদের যারা রাজবংশী তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা হয়েছিল, বিভিন্ন কথা বলা হয়েছিল। সংবিধানের ব্যাখ্যাও তাকে ঠিকমতো দেওয়া হয়নি, যার ফলে রাজবংশী সরল সাদা মানুষগুলো যেভাবে তাকে মোটিভেট করা হয়েছে তারা সেই কথাটাই বুঝেছিলেন। কিন্তু বাস্তব চিত্রটা সেটা আলাদা। একটা আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করতে গিয়ে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর দরকার সেটা অত সহজ সরল নয়। সেটা শুধু ভোটের ময়দানে ভোট পাওয়ার জন্য বলা সোজা, কিন্তু সে কাজটা করাটা কঠিন, যেটা কেন্দ্র করতে পারেনি। কিন্তু রাজ্যের একটা সরকারের মধ্যে থেকে যে সেই জনজাতিদের জন্য যে উন্নয়নটা করা যায়, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এবং আপনারা দেখেছেন যে অলরেডি আমরা রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশী উন্নয়ন পর্ষদ এবং চিলা রায়ের মূর্তি, পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় এবং রাজবংশী বিষয়ে পঠন পাঠনের জন্য প্রায় 200টার বেশি প্রাইমারি স্কুল আমরা অনুমোদন দিয়েছি, এবং তার শিক্ষক নিয়োগও হয়েছে, কাজকর্ম শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে কাজ করার যদি মানসিকতা থাকে, তাহলে রাজবংশী জনজাতিদের জন্যে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি, আমরা তপশিলি বন্ধু ভাতা করেছি। এই ধরনের অনেক প্রকল্প আছে যেগুলো রাজবংশী মানুষকে উপকৃত করা যায়। তো সদিচ্ছা থাকা দরকার, যেটা বিজেপি শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে রাজবংশীদের ব্যবহার করেছে, কোনো সদিচ্ছা তাদের মধ্যে ছিল না। দাদা, সিতাই বিধানসভা বলা যায় যে আপনার একেবারে হাতের তালুতে আপনি সমস্ত জায়গার বা বিশেষ করে বিধানসভা ওই এলাকার যে যত মানুষরা রয়েছেন তাদেরও আপনি মুখ চেনেন, এবং আপনার মানে যাতায়াত পথে প্রায় প্রত্যেকের সঙ্গে আপনার দেখা হয়, এবং একটা বলা যেতে পারে আপনি প্রত্যেককেই চেনেন। তো কতটা আশাবাদী আপনি সিতাই বিধানসভা নিয়ে এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের যে বাকি জায়গা নিয়ে আপনি বা বাকি বিধানসভাগুলো নিয়ে আপনি কি ভাবছেন? সিতাই বিধানসভা কোচবিহার জেলার মধ্যে আলাদা একটা সংগঠন আছে। সেখানে 2019-এ আপনারা দেখেছেন সেখানে 34,000-এর বেশি ভোট লিড হয়েছে। এবার সেটা 50,000-এ গিয়ে দাঁড়াবে। স্বভাবতই যেহেতু আমি সিতাই বিধানসভার বিধায়ক প্রার্থী, তো সেই এলাকার মানুষের একটা বাড়তি উৎসাহ আছে যে তাদের নিজের লোককে তারা লোকসভার প্রার্থী হিসেবে পেয়েছে, সেই জন্যে তারা যান বাজি রেখে তারা লড়াই করছে। এ বাদে বাকি যে 6টা বিধানসভা আছে সেখানে আমি যেটা দেখেছি যে কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা, যেটা 2019-এ ছিল না, 2021-এ একদমই ছিল না। আমাদের কর্মীরা বাইরে বেরোতে ভয় পেতেন। আজকের এই যে 2024-এর নির্বাচনে আমি প্রায় 1 মাসের বেশি সময় ধরে বিভিন্ন এলাকায় চষে বেরিয়েছি আমি। সেখানে আমি দেখলাম কর্মীদের মধ্যে একটা প্রচণ্ড কনফিডেন্স আছে এবং উৎসাহ আছে। তাদের মধ্যে কোনো ভয় ভীতি এটা নেই
এবার যে তারা এই সিটটাকে তারা জয়ী হবে এবং বিপুল ভোটে জয়ী হবে, এই কনফিডেন্সটা তাদের মধ্যে আছে, যার ফলে প্রত্যেকটা এলাকার কর্মীরা উৎসাহিত উজ্জীবিত। অনেক ধন্যবাদ দাদা। একটু পলিটিক্যালের বাইরে গিয়ে একটু প্রশ্ন করি, দু একটা, ঠিক আছে? সময় নেই, প্রচারে বের হবেন, আজকে শেষ দিনের প্রচার। পরিবারে আপনি কতটা সহযোগিতা পান? আপনার মানে বৌদি, আপনার ওয়াইফ, তিনিও প্রত্যক্ষভাবে রাজনীতিতে তিনিও যুক্ত রয়েছেন, কতটা মানে সাহায্য? তিনি আমার একজন ফার্স্ট ফ্রন্টের লিডারশিপ হিসেবে যতটা কাজ করা তিনি করেন। সিতাই পঞ্চায়েত সমিতির তিনি সভাপতি এবং সিতাইয়ের 5টা অঞ্চল মূলত সেই দেখাশোনা করেন। এবং আমি যতবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছি, সিতাই বিধানসভার যে 5টা অঞ্চল সিতাই ব্লকে, সেটা উনি দেখেন এবং উনি ডোর টু ডোর প্রত্যেকটা মানুষকে বাই নেমে চিনেন এবং তিনি সংগঠনটা পরিচালনা করেন। এবং তিনি মহিলা সংগঠন থেকে শুরু করে সমস্ত দিকের সংগঠনটাকে তিনি সাজিয়ে সিতাইতে একটা অনন্য জায়গায় সংগঠনটাকে নিয়ে গেলেন এবং তিনি আমাকে সর্বতভাবে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেন। আর এই যে দিনভর প্রচার এবং আজকে প্রচারের শেষ দিন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ডায়েট চার্টে কি থাকে? আপনি কি খাওয়া দাওয়া করে বেরোন? এবং খাওয়া করে ডায়েট সাইডের কোনো ব্যাপার নেই। আমি সারা জীবন যেভাবে চলি সেভাবেই। সকালবেলা আমি অন্য সময়েও রুটি সবজি খাই এবং দুপুরবেলা একটু ভাত খাই, সঙ্গে মাছ খাই। মাংসটা খাই না, একটু ছোটো মাছ হলে আমার নদীর মাছ এটা একটু বেশি পছন্দ করি, সেটা খাই। রাত্রিবেলা রুটির বদলে আমি ভাতটাই খাই, কারণ রুটি আর ভাতের মধ্যে কোনো তফাৎ থাকে না একেবারেই। সেই জন্য আমি অল্প একটু রাত্রিবেলা যেটুকু খাওয়ার 50 গ্রাম চালের ভাত, এটা আমি খাই, এইটুকুই আমার ডায়েট। আর একটা জিনিস দেখা গিয়েছে আপনাকে পান খেতে, মানে আপনি পান খেতে ভালোবাসেন এবং যেটা কোচবিহারের একটা মানে এখানকার ট্রেডিশন, প্রত্যেকেই কিন্তু পানটা মূলত খান এবং আপনি যখন প্রচারে যান এবং সেখানেও আপনাকে নিশ্চয়ই কেউ পান আপনাকে দেয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা আমাদের কুচবিহারে যারা আমরা রাজবংশী মানুষ, বাড়িতে আত্মীয় স্বজন এলেই আমরা তাকে গুঁড়ো পান দিয়ে তাকে অভ্যর্থনা করি। এটা আমাদের একটা কালচার, আমাদের কৃষ্টি। যে চাটা আমাদের ছিল না, আমরা গুঁড়ো পানটাই দিতাম। ইদানিংকালে সেটা সেই জায়গাটা চাও এসে গেছে, তাহলে চায়ের পরে আমরা গুঁড়ো পান অবশ্যই তাদের দিব, সেটাকে গুঁড়ো পান বলা হয় আমাদের রাজবংশী ভাষায়। তো এটা না দিলে আমাদের যেন কেমন মনে হয় যে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কোথাও যেন একটু খামতি থেকে যায়। তো গুঁড়ো পানটা এটা আমাদের বাড়িতে সবসময় থাকে এবং যতজন লোকজন আসেন সবাই সেটাকে দিয়ে আমরা তাদেরকে অভ্যর্থনা করি। অনেক ধন্যবাদ। শেষ আর একটি প্রশ্ন দাদা, সি ভোটারে কিন্তু দেখাচ্ছে যে বিজেপি কেন্দ্রে বিজেপি সরকার আবার গঠন করছে এবং তার পাশাপাশি কোচবিহারে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বাড়তি একটু কি টেনশন হয় বা জয়ের ব্যাপারে কতটা? কোনো টেনশনই হয় না, কারণ সি ভোটার যারা সমীক্ষা করে, সমীক্ষক তাদের স্যাম্পল সাইজের পরিমাণ খুব সামান্য। সারা বিধানসভা কেন্দ্রে হয়তো 2000-4000 লোকের, এবং এমন লোকের সঙ্গে তারা কথা বলেন যাদের মোবাইল ফোন আছে, তারা এরকম অনলাইনে তারা সার্ভেটা করেন। অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে গিয়ে তারা সার্ভেটা করেন না। সি ভোটারের সার্ভে আমরা দেখছি 2021-এ তারা যেভাবে দেখিয়েছিল, অর্থাৎ আমাদের সরকার 100 আসনও পাবে না, সি ভোটারের সার্ভেতে দেখিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা 213 আসনে জয়ী হয়েছি। তাহলে সি ভোটারের সার্ভে আমি এটা নিয়ে কোনো টেনশন করি না, কারণ মানুষের সার্ভেটাই হলো মূল কথা। এবং মানুষের সঙ্গে যেভাবে আমার সংযোগ হচ্ছে, আমি যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, তাতে ব্যাপক মার্জিনে কেন্দ্র হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। আজকে শেষ দিনের প্রচারে কতটা আজকে সাড়া পাবেন? এখনও প্রচারটা শুরু হয়নি, শুরু হলে দেখতে পারবেন, আপনারা দেখবেন। আপনারা দেখেছেন আমি যেদিন নমিনেশন সাবমিট করেছি, সেদিন আপনারা দেখেছেন যে কত পরিমাণ মানুষ এই নমিনেশন সাবমিট এসেছিল। তার থেকে আপনারা অনুমান করতে পারেন যে কত মানুষ আমাদের বিগত কয়েকটা জনসভা দিনারায় আমাদের মুখ্যমন্ত্রী জনসভা গেছে, পাশাপাশি পরের দুদিন পরে শুভেন্দু অধিকারী করছে, আপনারা নিজেরা দেখেছেন, নিজের চোখে দেখেছেন। এবং আমরা কুচবিহার রাসমেলার মাঠে শুধুমাত্র সিটাই সহ 7টা বিধানসভা নিয়ে আমরা সভা করেছি এবং বিজেপির সভা আসাম থেকে, জলপাইগুড়ি থেকে, আলিপুর থেকে লোক নিয়ে এসে করেছে। আপনারাই তুল্যমূল্য বিচার করবেন যে তাতে সমাগম বা জনগণের সাড়াটা কত আছে। অনেক ধন্যবাদ। একেবারে প্রচারের শেষ লগ্ন, এতটুকু মানে সময় কিন্তু নষ্ট করছেন না কোনো দলের প্রার্থীরাই। কথা বললাম জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে, তারও কিন্তু আজ সারাদিন মানে 5টা পর্যন্ত যে প্রচারের যে সময়, শেষ সময়, সেই পর্যন্ত কিন্তু তিনি লড়াই করবেন এবং জয়ের ব্যাপারে কিন্তু তিনি অত্যন্ত আশাবাদী। অবশেষে আমরা দেখব 2 অপ্রতিরোধের লড়াইয়ে
কে কাকে রোধ করে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা এই সময়ের যে মানুষ কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রত্যেকেই। সঙ্গে থাকুন আরও বিভিন্ন খবরের জন্য। নমস্কার।